পুলিশের মুখ পড়বে। তো তিনি তো আইন জানেনই না, মানেন তো নাই। ইউনিফর্ম পরা পুলিশ অফিসার ধর্ণা বসবেন, দেশের আইনে আছে। এই ভোটার তালিকা সংশোধনের কাজ যারা করবেন ধরা হবে। আমি ধারাটা আপনাকে বলে দিচ্ছি, আপনারা যদি পারেন দয়া করে উনাকে বলুন যে মন্ত্রীর চাকরিতে কোটা আছে, সেই অর্ডারটা কোথায়? আমি বলছি এরকম কোনো কোটা নাই। সেনাবাহিনীর তরফ থেকে যে ব্যাপারটা খুব পরিষ্কার করে বলা হয়েছে, তারা যা বলেছে ঠিক বলছেন না, শাসক দলও বলেনি, কলকাতা পুলিশও বলেনি। তাদের বক্তব্য যে দুদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, তার বেশি অনুমতি তারা দিতেই পারেন না, সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নিতে হয়। তো দুদিনের পর তারা মঞ্চটা খোলেননি। কলকাতা পুলিশকে বারবার বলার পরেও ওটা খোলা হয়নি। দেখুন যে আমাদের মাননীয় বলছিলেন যে কলকাতা পুলিশকে বলতে পারতো, কিন্তু কলকাতা পুলিশকে তারা না বলে আসেননি। কলকাতা পুলিশে বলার পরও যখন এটা মঞ্চটা খোলা হয়নি, তখন সেনাবাহিনীর লোক এসে মঞ্চটা খুলে দিতে শুরু করেছে। তো এর মধ্যে তারা কোন রকম বেআইনি কাজ করেছেন বলে মনে হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেই মঞ্চে উপস্থিত ছিলেন, বিজেপির কথায় চলছে সেনা। মুখ্যমন্ত্রী সেই মঞ্চে উপস্থিত ছিলেন না, আপনারা ভালোভাবে খোঁজ নিন। তখন হ্যাঁ, পরে এসছে, নয়তো ওখানে কি হয়েছে মুখ্যমন্ত্রী সেটা পরে এসে উনি যা বলার বলেছেন। তিনি বলছেন বিজেপির কথা সেনা কাজ করছে, 200-র মতো সেনা আমায় থেকে ছুটে পালাচ্ছিল। মেয়র রোডে খোলা মঞ্চে ভারতীয় সেনাকে অপমান মমতা ব্যানার্জি। তিনি এটাও বলেন যে আমি ওদের উদ্দেশ্য বলি আমাকে দেখে পালাচ্ছে, কারণ আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের জন্য আমি গর্বিত। দেখুন, মমতা ব্যানার্জি অধিকাংশ সময় সত্যি কথা বলেন না, ঠিক কথা বলেন না। আমি আপনাকে দু একটা উদাহরণ দিচ্ছি, তারপর বুঝতে পারবেন। দেখুন, 80-র দশকে তিনি ডক্টর মমতা ব্যানার্জি বলে দেওয়াল লিখতে শুরু করেছিলেন, চিঠি পাঠাতে শুরু করেছিলেন। সরকারি অফিসে এখনো তার চিঠি রক্ষিত আছে। আপনাদের মনে থাকবে যে প্রণব মুখার্জির এক কন্যা এটা টিভি চ্যানেলকে দেখিয়েছিল, যে দেখুন উনি লিখছেন ডক্টর মমতা ব্যানার্জি। তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ডক্টর লিখছেন, ডক্টরের ডিগ্রিটা কোথায় থেকে করেছেন? তো উনি বলেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেছে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটিই নাই। অত যে ইউনিভার্সিটি নাই, সেই ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন বলছেন, এবং ডক্টর মমতা ব্যানার্জি লিখছে। আরো কিছু যদি উদাহরণ চান, দেখুন রবীন্দ্রনাথ কত সালে মারা গেছেন? 1941 সালে। গান্ধীজি অনশন তো তার 6-7 বছর পরে, এবং তার অনশন ভাঙানো। তিনি অনায়াসে রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভাঙাতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথ তার 6-7 বছর আগে মারা গেছেন। রামমোহন রায় মারা গিয়েছেন 1833 নাগাদ। আর আমাদের এই বিধানসভা হয়েছে 1950-এ। তো তিনি এই বিধানসভায় রামমোহন রায়কে দিয়ে সতীদাহর ব্যাপারে আইন পাশ করিয়ে নিয়েছেন। দেখুন, শেক্সপিয়র, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনে একসঙ্গে তো দূরের কথা, তিনজনের দুজন কখনো একসঙ্গে জীবিত ছিলেন না দুনিয়াতে। তো তিনি তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনা বসিয়ে দিয়েছেন। তো যিনি এইরকম কথা বলেন, তার কথাই আপনি কতটা গুরুত্ব দেবেন সেটা আপনি দেখুন। আমি মনে করি তিনি অধিকাংশ সময়ই সত্যি কথা বলেন না, মিথ্যে কথা বলেন। অধিকাংশ সময়ই ঠিক কথা বলেন না, বেঠিক কথা বলেন, এবং এই বেঠিক কথা মিথ্যে কথা বলার জন্য তার কোনো রকম অনুশোচনা নেই। ওই যে ডক্টরেট লিখেছিলেন, ডক্টরেট না করে কোনো অনুশোচনা দেখেছেন? ওই যে রবীন্দ্রনাথকে মরার পর তাকে দিয়ে ফলের রস পান, কখনো অনুশোচনা দেখেছেন? আপনারা এসপারেন্ট মিটিং এ দেখেননি
ডহর বাবুদের বংশধর কেউ থাকলে আমার সঙ্গে এসে কথা বলুন। কখনো অনুশোচনা দেখেছেন যে ডহর যেমন স্ট্রিট বা রোড সেরকম একটা, মানে সিধু কানু ডহর, সিধু কানুর মতো ডহর বাবু বলে কেউ মানুষ ছিলেন না। ডহর একটা স্থান নাম, ব্যক্তির নাম নয়, সেটাও উনি জানেন না। কিন্তু তার মাইকে সেটা ঘোষণা করার পর ওনার কোনো অনুশোচনা দেখেছেন? অতএব মিথ্যে কথা বলার জন্য, বেঠিক কথা বলার জন্য ওনার কোনো রকম অনুশোচনা নেই। তিনি বলছেন যে তিনি ভেবেছিলেন সেনাবাহিনী অন্তত নিরপেক্ষ থাকবে, সেনাবাহিনীকে এভাবে ব্যবহার করলে সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে। সংবিধান উনি মানেন? সংবিধান অনুসারে আমাদের দেশে যে আইন আছে সেগুলো উনি মানেন? সেগুলো যদি মানেন তাহলে আরজি করের ঘটনার দিন রাত 2টো পর্যন্ত উনি কমিশনারের সঙ্গে ফোনে কথা বললেন কি করে? এটা ওনাকে বলেন, উনি বলেছেন। পুলিশ কমিশনার সরাসরি ওনার অধীনে কাজ করে না হোম সেক্রেটারির অধীনে কাজ করে? তো ইউনিফর্ম সার্ভিসের যে রুল আছে, মাঝখানের কোনো বসকে ডেঙ্গিয়ে অন্য বসের সঙ্গে কথা বলা যায়? আমি তো কাজ করেছি আইপিএস অফিসার হিসেবে, আমি তো জানি আইন পারমিট করে না। তাও বুঝলাম যে একবার খুব জরুরি কথা বললেন, কিন্তু সারা দিন গেল, রাত 2টো পর্যন্ত কথা বলছেন, এটা কি করে সম্ভব? ওনার কিছু বলার থাকলে হোম সেক্রেটারি বলতেন, হোম সেক্রেটারি পুলিশ কমিশনারকে বলবেন। তো উনি তো আইন মানেন না। উনি এই যে নির্বাচন কমিশন কিছু অফিসারকে সাসপেন্ড করতে বললেন, তাদের মধ্যে এফআইআর করতে বললেন, উনি বললেন নির্বাচন ঘোষণা হয়নি, ওনারা অধিকার পেলেন কোথায়? উনি নিজে বলেছেন। কিন্তু উনি যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে এই ভোটার তালিকা সংশোধনের কাজ যারা করবেন ধরা হবে, আমি ধারাটা আপনাকে বলে দিচ্ছি, 13cc রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট একটা 1951 আছে, দুটোতে গন্ডগোল করবেন না। তো 50 সালে যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে তার 13C ধারায় বলা আছে যে এরকম যারা ভোটার তালিকার কাজ করবেন তাদের সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের আছে। তো এই আইনটা যদি জানতেন তিনি, তাহলে তার পক্ষে বলা সম্ভব ছিল এই অধিকার কোথা থেকে পেলেন? তো তিনি তো আইন জানেনই না, মানেন তো নাই। যখন রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোক তাকে অ্যারেস্ট করার জন্য না জেরা করার জন্য এসেছিল আমরা জানি না, কিন্তু সেই লোকদেরকে কলকাতা পুলিশের লোকেরা ধরে থানায় নিয়ে ধরে চলে গেল। উনি চলে আসলেন সিপির বাড়িতে, তারপর ইউনিফর্ম পরা পুলিশ অফিসারদের নিয়ে এসপ্ল্যানেডে ধর্নায় বসে গেলেন। ইউনিফর্ম পরা পুলিশ অফিসার ধর্না বসবেন, দেশের আইনে আছে? উনি আইন মানেন? তো উনি আইনের কথা বলেন কোন দুঃখে? ওনার আইনের কথা বলার কোনো মুখ নাই। কিছুদিন আগে এসআইআর প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে বলেছিলেন যে নির্বাচন কমিশন বিজেপির ললিপপ খাচ্ছে। তো তিনি আবারও একই কথা বলছেন যে বাকি সব এজেন্সি যা কেন্দ্রের ললিপপ খাচ্ছে, ভেবেছিলাম সেনাবাহিনীকে অন্তত ললিপপ খাওয়াতে পারবে না, কিন্তু সেটাও ওরা করে দেখালো। সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স এদের আলাদা আলাদা সেনাপ্রধান আছে এবং মানে সুপ্রিম কমান্ডার সেনাবাহিনী হচ্ছেন রাষ্ট্রপতি। যেহেতু আমাদের রাষ্ট্রপতি ফিগারহেড, অতএব তিনি কখনো যুদ্ধ ঘোষণা করবেন কিনা বা সেনাবাহিনীকে কি আদেশ দেবেন সেটা যে মন্ত্রিসভার পরামর্শ মতো করেন। তো সেখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দিতে পারেন। কিন্তু সেনাবাহিনীর লোকেরা তো আর্মির যে সেনাপ্রধান আছেন বা নেভির যিনি প্রধান আছেন বা এয়ারফোর্সের যিনি প্রধান আছেন তাদের কমান্ড অনুসারে কাজ করেন। তিনি কোনো দলের কমান্ডে কাজ করেন না। তাদেরকে কমান্ড একমাত্র দিতে পারেন রাষ্ট্রপতি। টিএমসির মঞ্চ খোলাকে বাংলাদেশের পাক সেনার অত্যাচারের সঙ্গে তুলনা করেছেন ব্রাত্য বসু।
তাতে তপ্ত বিধানসভা এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড হতে হয়েছে। দেখুন, ব্রাত্য বসু তার দু একটা ঘটনা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ব্রাত্য বসুর এই কথা শুনেছেন যে টিএমসি করলেই চাকরি হবে? শুনেছেন? কোথায় হবে, কিভাবে হবে আমি বলবো না, কিন্তু হয়েছে এবং হবে। ঠিক। তো একটা টিভি চ্যানেলের লোক তাকে এটা নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিল। তো তিনি বলেছিলেন যে আমার কোটার চাকরি, আপনারা যদি পারেন দয়া করে উনাকে বলুন যে মন্ত্রীর চাকরিতে কোটা আছে, সেই অর্ডারটা কোথায়। আমি বলছি এরকম কোনো কোটা নাই। মন্ত্রীরা কি করতে পারেন, যে ধরুন তার একজন পিএ থাকে, সাধারণত ডব্লিউএসএস অফিসারদের পিএ হিসেবে নেওয়া হয়, কাকে তিনি নেবেন সেটা তিনি পছন্দ করে নিতে পারেন। তো সেটা ওই অফিসারের বাইরে তিনি নিতে পারবেন না ওটা। আর একজন সিএ থাকে, কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেই কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সরকারি চাকরির বাইরে থেকে নিতে পারেন, অতএব সেটা দলের লোক হতে পারে। এর বাইরে একজন ব্যাগট্যাগ পাওয়ার জন্য একজন গ্রুপ স্টাফ থাকে, উনি নিতে পারেন। এর বাইরে কোথায় মন্ত্রীদের কোটা আছে উনি দেখাতে বলেন? নাই। কিন্তু তিনি বলছেন, অর্থাৎ তিনি সংবিধানের নামে শপথ নিয়ে যদি বলতে পারেন একজন মন্ত্রী হয়ে যে টিএমসি করলেই চাকরি হবে, উনি তো শুধু টিএমসির মন্ত্রী না, টিএমসি ছাড়া অন্য দল যারা করে বা যারা কোনো দল করে না তাদেরও তো মন্ত্রী। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। তাকে বাংলা একাডেমির চেয়ারম্যান করা হয়েছিল। তো চেয়ারম্যান করা হলে তিনি মুখ্যমন্ত্রীকে একটা সাহিত্যের একটা বইয়ের জন্য পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার বিতরণী সভায় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, কিন্তু পুরস্কারটা ঘোষণা করা হচ্ছে, কে ঘোষণা করছেন? একজন মন্ত্রী। আর পুরস্কারটা ওখানে গিয়ে হাত পেতে নিচ্ছেন এই আপনি যার নাম করছেন সেই মন্ত্রী। যদি যিনি পুরস্কার পাচ্ছেন তিনি যদি অনুপস্থিত থাকতেন, তার পক্ষে অন্য কেউ নিত, তাহলে আমি বুঝতাম। ব্রাত্য বসু একাডেমির চেয়ারম্যান, উনি পুরস্কার দিচ্ছেন, উনি কি করে পুরস্কার গ্রহণ করেন? ওখানে শীর্ষেন্দু মুখার্জির মতো লোকেরা বসে আছেন, তাদেরকে হাত দিয়ে পুরস্কার না দিয়ে ইন্দ্রনীল সেন ঘোষণা করছেন, পুরস্কার দিচ্ছেন। তার মানে মমতা ব্যানার্জি নিশ্চয়ই মনে করেন যে ব্রাত্য বসু বা শীর্ষেন্দু মুখার্জির হাত থেকে পুরস্কার নেওয়া তার পক্ষে সম্মানজনক নয়। তো সেই হচ্ছে ব্রাত্য বসু, তিনি নিজেই পুরস্কার দিচ্ছে, নিজেই গ্রহণ করছেন। তো এই রকম মানে মো সাহেবীর কোনো সীমা নেই, সীমাহীন। তো এরকম লোকদের কথায় আপনি কতটা গুরুত্ব দেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। ব্রাত্য বসু শিল্পী লোক, এবং শিল্পী কারা হতে পারে? যাদের মন সংবেদনশীল হয়। কিন্তু তিনি এই তৃণমূলে আসার পর যেসব আচরণ করছেন সেটা শিল্পী সুলভ নয়, মো সাহেব সুলভ। যেসব কথাবার্তা বলছেন বেআইনি কথাবার্তা। সংবিধানের নামে শপথ নিয়ে এরকম কথাবার্তা বলা যায় না, এরকম কথাবার্তা বলার পর ওই পদে থাকা যায় না। আজকে সকালে সেনার একটি গাড়ি কলকাতা পুলিশ আটকেছে বলে ওনারা দাবি করছেন যে সেনার যে গাড়িটা সেটা বিপজ্জনক ভাবে চলছিল এবং সিগন্যালও তারা মানেননি। আর সেই সেনার গাড়ির ঠিক পিছনেই ছিল নগরপাল মনোজ ভার্মার কনভয়। দেখুন, আপনাদের মতো আরো কিছু সাংবাদিক আমাকে যারা ইন্টারভিউ করতে এসেছিলেন তারা আমাকে ভিডিওটা দেখালেন। তো গাড়িটা, পিছনে যে গাড়ি ছিল সেটা দেখার জন্য কিনা না অন্য কোনো কারণে গাড়িটা থেমেছে, তার ডান পাশ দিয়ে আপনি যে পুলিশ কমিশনের কথা বলছেন তার গাড়ি পার হয়েছে, এবং থামা অবস্থায় পুলিশের লোকরা এসে গাড়িটাকে আটকাচ্ছে, এটা আমি দেখছি। এইটা যদি ঘটনা হয়, এর বাইরে কিছু না থাকে, তাহলে কি করে তিনি ট্রাফিকের রুল ভেঙেছেন বা রাইট টার্ন যেখানে ছিল রাইট টার্ন নিয়েছেন সেটা কিন্তু প্রমাণ হয় না। এখানে পুলিশ কি বলে মামলা করেছেন আমি জানি না। যদি এই রাইট টার্ন নিয়েছেন মামলা করেন তাহলে পুলিশের মুখ পড়বে।
সেনাবাহিনীর ওপর মানে উনি বলছেন যে ডোরিনা ক্রসিং এ ধর্নার কর্মসূচি তৃণমূলের, মঞ্চ খোলার প্রতিবাদে পথে নামার হুমকি তৃণমূল সুপ্রিমোর। আজ বাংলার ব্লকে ব্লকে তৃণমূল প্রতিবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সেনা বিরোধী আন্দোলন হয়ে যাচ্ছে? প্রথমে আপনি জিজ্ঞেস করুন যেখানে যেখানে আন্দোলন করতে যাচ্ছেন তার জন্য কার কাছ থেকে পারমিশন নিয়েছেন। এখানে অন্য দলের লোকেরা পারমিশন ছাড়া করতে গেলে তো পুলিশ আটকে দেয়, তো তারা পারমিশন নিয়ে করতে গেলে পুলিশ আটকাচ্ছে না কেন? তারপরে তো অন্য কথা হবে। যে 21শে জুলাইয়ের যে মিটিং, সেটা নিয়ে যখন হাইকোর্ট জিজ্ঞেস করেছিল যে আপনারা কে পারমিশন চেয়েছেন আর কে পারমিশন দিয়েছেন, বলতে পেরেছে? হাইকোর্ট বলতে পারেনি যে কে পারমিশন চেয়েছিল, কে পারমিশন দিয়েছেন সেটাও বলতে পারেনি, কারণ পারমিশন চানও নি, পারমিশন দেনও নি। তার মানে শাসক দলের লোক হলে খুব তারা আইন মেনে চলেন, সেই জন্য তারা অনুমতি না নিয়ে এগুলো করেন। কিন্তু উনি তো বলছেন যে 21শে জুলাইয়ের প্রোগ্রাম অনুমতি ছাড়া সেটাও করেন না। তো অনুমতি ছাড়া করেননি, তো হাইকোর্ট যখন জিজ্ঞেস করেছিল যে পুলিশের কাছ থেকে কে পারমিশন চেয়েছে আর পুলিশের কে পারমিশন দিয়েছে, তারা বলতে পারেননি কেন? হতে পারে যে যেহেতু সেনাবাহিনীরা তো পারমিশন নিয়েছিলেন, তারা আপত্তিগত সেনাবাহিনী তো একদিন দুদিনের জন্য হোটেল থেকে পারমিশন দিতে পারেন, সেটা নিয়েছিলেন কিনা আমার জানা নাই, কিন্তু হাইকোর্টে কিন্তু বলেননি যে আমরা পারমিশন নিয়েছি। এসএসসি একটা অযোগ্য প্রার্থীদের লিস্ট বার করেছে, আপনার কি মনে হয় এই যে লিস্ট সেটা একেবারে স্বচ্ছ লিস্ট? আর যদি স্বচ্ছ হয়েই থাকে তাহলে যোগ্য প্রার্থীদেরকে নতুন করে কেন পরীক্ষায় বসতে হচ্ছে? যোগ্য প্রার্থীদের মতো আপনারা একটা জায়গায় মানে সঠিক বোঝেননি সুপ্রিম কোর্টের জাজমেন্ট। হাইকোর্টে মামলা হওয়ার পর সিবিআই কে অর্ডার দেওয়া হচ্ছে, সিবিআই চিহ্নিত করেছিলেন যে এই লোক তারা অবৈধভাবে চাকরি পেয়েছেন অথবা পাওয়ার চেষ্টা করেছিলেন। সিবিআই কিন্তু পরিষ্কার বলেছিল যে এর বাইরে যারা আছেন তার মানে এই নয় যে তারা বৈধভাবে চাকরি পেয়েছেন। তখন এসএসসি কে জিজ্ঞেস করা হয়েছিল যে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছেন তার বাইরে যারা আছেন তারা বৈধভাবে চাকরি পেয়েছেন। এসএসসি কিন্তু বলেছে সেটা আমরা বলতে পারবো না। এমনকি একটা টিভি চ্যানেলের সাংবাদিক এসএসসি এখন যিনি প্রধান আছেন তাকে গিয়ে ইন্টারভিউ করেছিল যে আপনারা বলতে পারবেন যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে যারা আছে তারা বৈধভাবে চাকরি পেয়েছেন? বলে না, আমি বলতে পারবো না, মানে আমি একটু নিজে দেখেছি। অতএব এটা নয় যে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছিলেন তাদের বাইরে অবৈধভাবে চাকরি পেয়েছিলেন বা পাওয়ার চেষ্টা করছিলেন, এরকম লোক আর নাই। অতএব এই যে সিবিআই যাদের চিহ্নিত করেছিলেন তারাই শুধু অবৈধভাবে চাকরি পাননি, অন্তত এসএসসি সার্টিফিকেট দেয়নি। এখন কি এসএসসি সার্টিফিকেট দিতে পারবে যে আমরা যাদের নাম দিলাম তার বাইরে যারা আছে তারা বৈধভাবে চাকরি পেয়েছেন? কেন দিতে পারবেন না? আপনারা দেখুন যে গত বছর মার্চ মাসে যখন হাইকোর্টে তারা এই অবৈধভাবে চাকরি পাওয়াদের নাম দিয়েছিল সেখানে 1803 জনের নাম ছিল। তো গত বছর মার্চ থেকে আজকে সেপ্টেম্বর এবছর, এর মধ্যে ওটা 4 জনের নামের তালিকা তারা প্রথমে কি করে বের করলেন, তারপরে আর 2 জনের নাম কি করে যোগ করলেন? তাহলে যে 1803 জনের দিয়েছিলেন এবং তারপরে যে বলছিলেন যে আমরা বলতে পারবো না যে বাকিরা বৈধভাবে পেয়েছে, ঠিকই বলছিলেন, তাদের কাজ দিয়ে তারা প্রমাণ করেছেন। এর আগেও দেখা গেছে যে ডিএ মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে সেটাকেও রাজ্য সরকার মানেনি, আর এখানেও দেখা গেছে সুপ্রিম কোর্ট বলেছিল যে অবৈধ লিস্ট বার করতে দাগিদের, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের লিস্ট বার করা হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি লিস্ট কিন্তু বার করা হয়নি। গ্রুপ সি গ্রুপ ডিতে অবৈধভাবে চাকরি পাওয়াদের পার্সেন্টেজ অনেক বেশি, সেই জন্য তারা এই টিচারদের নামটা বের করে দিয়ে যদি আর কেউ অভিযোগ না করে তাহলে বের করবে না। কারণ এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি এবং যিনি শিক্ষামন্ত্রী তারা তো যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করেছিলেন। হাইকোর্ট রাজি হয়নি বলে সেটা করতে পারেননি। তারা তো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটাই বাঁচাতে চান, যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন তাদের ব্যাপারে তাদের কোনো রকম দরদ নেই। সেই জন্যে বারবার বলার পরও যে তালিকা বের করছিল না, যে এখন যাদের তালিকা বের করেছেন তাদেরকে আর পরীক্ষা দিতে পারবেন না। অতএব
এই যে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যেও তো যদি কেউ যোগ্যতা থাকে শিক্ষাগত, এখন তো দেখুন যে আমি আমার ছেলের স্কুলের আজকেই যে কথা হচ্ছিল, একজন যিনি সিকিউরিটির কাজ করেন তিনি এমএ পাস, স্কুল গেটের সিকিউরিটির কাজ করছেন। তো যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে বিএ পাস করা এমনকি এমএ পাস করা লোক থাকবে না এরকম বলা যায় না। থাকলে তারা তো শিক্ষকের চাকরির জন্য দরখাস্ত করতে পারেন। তো তাদের তালিকা বের না করলে যে ওই চিহ্নিতদের তারা কি করে বাদ দেবেন? তাদের পক্ষে তো বাদ দেওয়া সম্ভব নয়। অতএব আবার যে পরীক্ষাটা হচ্ছে সে পরীক্ষাটা সুপ্রিম কোর্ট তো বলেছে যে একজনও যদি পরীক্ষা দেয় তাহলে আমরা দেখব। আর দেখা মানে তো আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই যে শিক্ষক শিক্ষিকাদের লিস্ট বেরিয়েছে, ওনারা সেখানে তো উল্লেখ করেনি যে কে কোন জেলা, কে কোন স্কুল, কোন সাবজেক্ট থেকে, মানে তাহলে এই লিস্টটা স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। আচ্ছা, কোন এমএলএর মেয়ে আছে, কোন এমএলএর পুত্রবধূ আছে, কোন প্রাক্তন সভাধিপতি আছে, সভাপতি প্রেজেন্ট কাউন্সিলরও আছেন, কাউন্সিলরদের আত্মীয় স্বজনও আছেন, তৃণমূল নেতাদের অনেক আত্মীয় স্বজন আছে। কোন স্কুলে চাকরি করলে তো খুব সহজে শনাক্ত হয়ে যাবে। তো সেটা যাতে না হয় তার জন্য এগুলো দেওয়া হয়নি। দেয়া হলে তা আরো বেশি ভাবে প্রকাশ হয়ে যাবে। না দেয়াতেই দেখুন কতজনের নাম সামনে চলে আসছে। তো এসএসসি তো সরকারের অধীনে কাজ করে এবং মুখ্যমন্ত্রী যা বলবে তার বাইরে তার কিছু করার ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তো যেহেতু মনে হয় না, তো তারা যেরকম করতে বলেছেন সেরকম করেছেন। একদম শেষ প্রশ্ন, দেখা যাচ্ছে যে এসএসসি যে লিস্ট সেখানে বেশিরভাগ সবাই তৃণমূলের সদস্য, নয়তো তৃণমূলের সদস্যদের পরিজন। মানে আখেরে কি নিজেদের ঘর গোছাতে গিয়ে পুরো এসএসসি প্রক্রিয়াটাকে কালিমালিপ্ত করা হয়েছে? সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সুপ্রিম কোর্ট কি বলছে যে আমরা তালিকা প্রকাশ করতে বলেছিলাম, আমরা যারা চিহ্নিত হয়েছে অপরাধী বলে তাদের পরীক্ষায় বসতে দিতে মানা করেছিলাম। তারপরেও আপনারা তাদেরকে অ্যাডমিট ইস্যু করেছেন, পরীক্ষাতে বসতে অনুমতি দিচ্ছেন। তার মানে কোনো মন্ত্রীর লোক কি তালিকায় আছে সেটা সুপ্রিম কোর্টে জজ সাহেব জিজ্ঞেস করেছেন। তো এটা তো খুব পরিষ্কার যে মন্ত্রীরা, আমাদের শিক্ষামন্ত্রীর বাড়ি, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পয়সা তো আপনারা দেখেছেন, অন্য অন্য নেতাদের টাকা পয়সা আদায়ের কথা তো আপনারা শুনেছেন। তো এইরকম টাকা পয়সা তারা নিয়েছেন। তো তারা টাকা পয়সা নিয়ে যাদের চাকরি দিয়েছেন, তো তাদেরকে যারা অ্যাপ্রোচ করতে পারেন, আপনারা তো দেখেছেন যে এমএলএ, এমপি, নেতা, এমনকি আমাদের একজন পুলিশ অফিসারও নামের তালিকা দিয়ে পাঠিয়েছেন যে কে কে চাকরি দেন। পাওয়া গেছে তো সে তালিকা। হ্যাঁ, তো যাদেরকে এরকম তৃণমূলের লোকরা তো বেশি সুযোগ পেয়েছেন, মানে তাদের শিক্ষামন্ত্রী তাদের দলের লোক, মুখ্যমন্ত্রী তাদের দলের লোক, এসএসসিতে বা বোর্ডে যারা আছেন তাদের লোক, ফলে তারা বেশি সুযোগ পেয়েছেন, বেশি অপরাধ করেছেন।